ঠিক তাদের ডেস্কে যারা যারা সিউর আধিকারিক আছে বা যারা যারা অন্য ইউনিভার্সিটির আধিকারিক আছে, ঠিক তাদের ডেস্কে যে কম্পিউটারগুলো যেভাবে কাজ করে তারা স্টুডেন্টগুলোকে ঠিক সেভাবেই কাজ করানোর চেষ্টা করছে। বাট স্টুডেন্টের তারা মানুষ, তারা মেশিন না। এটা অ্যাটলিস্ট জেনারেল লাইনে যারা পড়াশোনা করে তাদের কিন্তু কলেজের প্রফেসরের পরে, যদি কলেজের প্রফেসররা ভালো করে পড়ায় তাহলে কিন্তু তাকে বাইরে গিয়ে এই প্রাইভেট টিউশনটা পড়তে ক্লিয়ার আছে। বাট ফোর্থ সেমিস্টারের রেজাল্ট না থাকার জন্য সে কিন্তু কোনো ইউনিভার্সিটিতেই ফর্ম ফিল আপ করতে পারলো না। যাদবপুরের এন্ট্রান্সে 11 র্যাঙ্ক করার পরেও তার অ্যাডমিশন যাদবপুর ইউনিভার্সিটিতে হতে পারলো না, বিকজ তার কাছে ফোর্থ সেমিস্টারের রেজাল্ট নেই, সে ফর্ম ফিল আপ করতে পারলো না। সেখানে গিয়ে তাদের শুনতে হয়েছে আধিকারিকের কাছ থেকে যে সাপ্লি পেয়েছো কেন, সেটা আপনাকে বলবে। তাহলে না টাইমে রেজাল্ট আউট হচ্ছে, না ভালো প্রফেসররা পড়াচ্ছেন। আমি তো নিজে চাই যে আমাদের এই কোচিং সেন্টার উঠে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আয়ান চক্রবর্তী ক্লাসেস। ভিডিও থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কোন টপিক নিয়ে কথাবার্তা বলতে এসেছি। ভিডিও থাম্বনেলের মতনই আবার বলছি, ডিয়ার ক্যালকাটা ইউনিভার্সিটি, প্লিজ থিঙ্ক অ্যাবাউট দ্য স্টুডেন্টস। ওরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয় কোনো বড় মহাপাপ করেনি। ক্যালকাটা ইউনিভার্সিটির অনেক নাম, অনেক জায়গায় পরিচিতি, সেই পরিচিতি দেখেই কিন্তু তারা এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। তারপরে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়াটাই যে তাদের গলার ফাঁস হয়ে যাবে সেটা তারা বুঝতে পারেনি। কেন এই পরিস্থিতি? আজকে অনেকগুলো টপিক নিয়ে কথাবার্তা বলবো যে স্টুডেন্টরা কী প্রবলেম ফেস করছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, শুধু কি ক্যালকাটা ইউনিভার্সিটিতেই ফেস করছে নাকি অন্যান্য ইউনিভার্সিটিতেও প্রবলেম ফেস করছে সেটা আমরা দেখবো। হ্যাঁ, সত্যি কথা বলতে অন্যান্য ইউনিভার্সিটিতেও প্রবলেম ফেস করে, প্রচুর প্রোটেস্ট হয়েছে, স্টুডেন্ট প্রোটেস্ট। বাট কোনো ইউনিভার্সিটি কিন্তু কোনো ইউনিভার্সিটির টনক নড়েনি এবং তারা আলটিমেটলি স্টুডেন্টদের কথা ভাবছে না। স্টুডেন্টদেরকে তারা আলটিমেটলি মেশিনের মতন চালনা করছে, যে স্টুডেন্ট সে রক্ত মাংসে করা মানুষ না, সে মেশিন, সে মেশিনের মতন চলবে। ঠিক তাদের ডেস্কে যারা যারা সিউর আধিকারিক আছে বা যারা যারা অন্য ইউনিভার্সিটির আধিকারিক আছে, ঠিক তাদের ডেস্কে যে কম্পিউটারগুলো যেভাবে কাজ করে তারা স্টুডেন্টগুলোকে ঠিক সেভাবেই কাজ করানোর চেষ্টা করছে। বাট স্টুডেন্টের তারা মানুষ, তারা মেশিন না। এটা সবার আগে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির বুঝতে হবে। কোন কোন প্রবলেম স্টুডেন্টরা ফেস করছে, রিসেন্ট একটা প্রবলেম, সেই প্রবলেমটা দেখে আমি ভিডিওটা না বানিয়ে আর পারলাম না। সেই প্রবলেমটা হচ্ছে, আগে আমরা স্টুডেন্টদেরকে বলতাম যে আর যেই সেমিস্টারেই তুমি কোনো সাবজেক্টে সাপ্লি পেয়ে যাও না কেন, 5th বা 6th সেমিস্টারে পেও না। বিকজ 5th বা 6th সেমিস্টারে তুমি যদি সাপ্লি পাও, তোমার কিন্তু ইয়ার লস বাঁধা, তোমাকে একটা বছর লস করতেই হবে। যদি তুমি 4th সেমিস্টারে সাপ্লি পাও, তার সাপ্লি তুমি ক্লিয়ার করার চান্স পাবে 6th সেমিস্টারে। তুমি যদি 6th সেমিস্টারে সাপ্লি ক্লিয়ার করে দিতে পারো, তুমি রেগুলার ক্যান্ডিডেটে, মানে যারা সাপ্লি পায়নি তারা যেভাবে ঠিক বেরিয়ে যাচ্ছে, ইউনিভার্সিটি থেকে ঠিকঠাক টাইমে বেরিয়ে যাচ্ছে, তোমরা কিন্তু সেই একইভাবে বেরিয়ে যেতে পারবে, কোনো প্রবলেম হবে না। তোমাদের কিন্তু ইয়ার লস হওয়ার চান্স নেই। বাট এবছর উল্টো পুরাণ হয়ে গেছে। এবছর যারা 4th সেমিস্টারে সাপ্লি পেয়েছিল এবং 1 তারিখ রেজাল্ট বেরিয়েছে 4th সেমিস্টারের, তারা দেখতে পাচ্ছে তাদের সাপ্লি ক্লিয়ার হয়ে গেছে। বাট তার আগেই অলরেডি বাদবাকি সমস্ত ইউনিভার্সিটি, মানে যারা যারা বিএসসি করার পরে যারা মাস্টার্স করতে চাইছে বা যারা এমসিএ করতে চাইছে বা যারা ডেটা সায়েন্স এমএসসি করতে চাইছে, যারা যারা চেয়েছিল যে তারা হায়ার স্টাডিজ নিয়ে পড়াশোনা করবে, তারা হায়ার স্টাডিজে যাবে, মাস্টার্স করবে, যাদের 4th সেমিস্টারে সাপ্লি আছে তারা কেউই কিন্তু সেই মাস্টার্সের ফর্ম ফিল আপ করতে পারেনি। এরকম প্রচুর আমি এক্সাম্পল দেবো। কেন পারেনি? বিকজ 4th সেমিস্টারে সাপ্লি রেজাল্টই বেরোনি। তাহলে আপনারা কি মনে করেন যে একটা স্টুডেন্ট যে 4th সেমিস্টারে কোনো না কোনো কারণে সাপ্লি পেয়েছে, সে তার সাপ্লি 6th সেমিস্টারে ক্লিয়ারও করে ফেললো, সে দেখতে পেলো রেজাল্টে যে আমার সাপ্লি ক্লিয়ার আছে, বাট 4th সেমিস্টারের রেজাল্ট না থাকার জন্য সে কিন্তু কোনো ইউনিভার্সিটিতেই ফর্ম ফিল আপ করতে পারলো না। আমার একটা স্টুডেন্ট যে যাদবপুরের এন্ট্রান্সে 11 র্যাঙ্ক করেছে, যাদবপুরের এন্ট্রান্সে 11 র্যাঙ্ক করার পরেও তার অ্যাডমিশন যাদবপুর ইউনিভার্সিটিতে হতে পারলো না, বিকজ তার কাছে 4th সেমিস্টারের রেজাল্ট নেই, সে ফর্ম ফিল আপ করতে পারলো না। সে তারপরে অ্যাডমিশনটা প্রসিড করতে পারলো না, বিকজ তার কাছে 4th সেমিস্টারের রেজাল্টই নেই। জেকার কাউন্সিলিংয়ে বসতে পারলো না, যারা সাপ্লি স্টুডেন্ট, যারা 4th সেমিস্টারে সাপ্লি পেয়েছে তারা জেকার কাউন্সিলিংয়ে বসতে পারেনি। তার মানে যাদের এমসিএ পড়ার ইচ্ছা ছিল এবং যাদের 4th সেমিস্টারে সাপ্লি ছিল, তারা এই বছর জেকার ফর্ম ফিল আপ করতে পারলো না। এরকম প্রচুর এক্সাম্পল আছে। আইরনি তো, মানে হাসিটা তো তখন লাগে যে ক্যালকাটা ইউনিভার্সিটি নিজে, মানে যারা বিএসসি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করার পরে যারা এমএসসি করতে চেয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এবং যাদের 4th সেমিস্টারে সাপ্লি আছে, তারা অবধি ফর্ম ফিল আপ করতে পারেনি। অনেক ইউনিভার্সিটি আছে যারা যতটা পর্যন্ত তোমার রেজাল্ট আছে সেই রেজাল্টের মার্কসের ভিত্তিতেই তোমাকে কিছু র্যাঙ্ক ফ্যাঙ্ক দিয়ে দিচ্ছে। অনেক ইউনিভার্সিটি আছে, যেটা হয়তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বা কল্যাণ ইউনিভার্সিটি,
তাহলে সিউর ফোর্থ সেমিস্টারে তারা মানে ফোর্থ সেমিস্টারে সাপ্লি রেজাল্ট না পাওয়া সত্ত্বেও তারা যদি সেই ইউনিভার্সিটিগুলোতে ফর্ম ফিল আপ করে তাহলে তাদের রেজাল্ট চলে আসছে, মানে তারা আলটিমেটলি তাদের নাম আসছে। যেহেতু ফোর্থ সেমিস্টারের রেজাল্টটা তুমি সাবমিট করতে পারোনি ওই জন্য র্যাঙ্ক একটু পিছনে আসছে, বাট র্যাঙ্ক আসছে, মানে ওরা চাইলে অ্যাডমিশন নিতে পারবে হয়তো সেই পার্টিকুলার ইউনিভার্সিটিগুলোতে। বাট সিইউ তাদের নিজের ভুল, সিইউ নিজে ফোর্থ সেম সাপ্লি এর রেজাল্ট দিতে লেট করলো, সাপ্লির রেজাল্ট লেট করলো, এবং যাদের ফোর্থ সেমিস্টারে সাপ্লি আছে তারা সিইউতে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও সিইউ এমএসসিতে তাদের কিন্তু লিস্টে নাম রাখেনি যাদের ফোর্থ সেমিস্টারে সাপ্লি আছে। অন্যান্য ইউনিভার্সিটি রাখছে, তাদের চান্স দিচ্ছে না, ঠিক আছে তোমার ফোর্থ সেমিস্টারে সাপ্লি রেজাল্ট আসেনি, তোমাকে আমি চান্স দিলাম, তোমার অ্যাটলিস্ট লিস্টে নাম আছে, তুমি পরে চাইলে তোমার যদি মোটামুটি সিট ফিট ফাঁকা থাকে তুমি অ্যাডমিশন নিতে পারবে। বাট সিইউ তাদের নিজের ভুল যে তারা ফোর্থ সেমিস্টারে সাপ্লি রেজাল্ট দিতে লেট করেছে, তা সত্ত্বেও তারা এমএসসিতে সেই স্টুডেন্টগুলোকে চান্স দিচ্ছে না। এই অধিকার সিইউকে কে দিয়েছে? এই অধিকারটা কে দিয়েছে? ঠিক আছে, যে কোনো কারণেই একটা স্টুডেন্টের ফোর্থ সেমিস্টারে সাপ্লি আসতে পারে, সে পড়াশোনা না করেনি তার জন্য আসতে পারে, তার কোনো ফ্যামিলি প্রবলেম ছিল বা তার যে কোনো প্রবলেম ছিল, সে নার্ভ ঠিক করে রাখতে পারেনি তার জন্য আসতে পারে, যে জন্যই আসুক সে তো সিক্স সেমিস্টারে গিয়ে সাপ্লিটা ক্লিয়ার করে ফেললো না। বাট সে এমএসসি কেন সিইউ থেকে পড়তে পারবে না? কেন তার লিস্টে নাম আসবে না? সিইউ যখন জানে যে ফোর্থ সেমিস্টারে সাপ্লি রেজাল্ট তাদের লেট হচ্ছে, তাহলে তুমি অ্যাডমিশন এমএসসিতে অ্যাডমিশনটা এক্সটেন্ড করে দাও ডেট, যখন ফোর্থ সেমিস্টারে সাপ্লি রেজাল্ট বেরোবে তারপরে আমরা অ্যাডমিশন ডেট রাখবো। অ্যাডমিশন ডেট এমএসসি যা ছিল তাই আছে, এদিকে ফোর্থ সেমিস্টারের সাপ্লি রেজাল্ট, যারা সাপ্লি স্টুডেন্ট তারা রেজাল্ট পায়নি বলে তারা এমএসসি করতে পারলো না সিইউ থেকে। এটা কি ধরনের আইরনি, এটা কি ধরনের অসভ্যতা? যারা ফোর্থ সেমিস্টারে সাপ্লি পেয়েছে তারা কি মানুষ না? তাদেরও তো এমএসসি করার ইচ্ছা থাকতে পারে। এরকম একজন দুজন না, প্রচুর স্টুডেন্ট আছে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টারের সাপ্লি রেজাল্ট লেট হয়েছে বলে তারা অ্যাডমিশনই নিতে পারলো না, তারা কাউন্সিলিংয়ে বসতে পারলো না। তাহলে এই যে স্টুডেন্টদের একটা বছর পুরোপুরি লস হয়ে গেল, এই দায়িত্ব কে নেবে? ঠিক আছে, স্টুডেন্টরা যখন এইটা নিয়ে কোশ্চেন করতে গেছে সিইউর মেন ক্যাম্পাসে, মানে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে, দাঁড়ভাঙা বিল্ডিং যেটাকে বলা হয়, সেখানে গিয়ে তাদের শুনতে হয়েছে আধিকারিকের কাছ থেকে যে সাপ্লি পেয়েছো কেন? সেটা আপনাকে বলবে? আপনার পয়সা দিয়ে পড়েছিল, আপনার পয়সা দিয়ে কলেজে পড়েছে, টিউশনে পড়েছে, তারপর আপনার পয়সা দিয়ে পড়েছে বলে আপনি কোশ্চেন করছেন যে সাপ্লি কেন পেয়েছো? ও যেই কারণেই সাপ্লি পেতে পারে, সেই কোশ্চেন টিচাররা করতে পারে। আপনি সিইউর আধিকারিক, সিইউতে আপনাকে রাখা হয়েছে, সিইউর যদি কোনো স্টুডেন্ট আসে সেই তার প্রবলেমগুলো সলভ করার জন্য, তাদের কোনো কোয়ারির অ্যান্সার দেওয়ার জন্য। আপনার অধিকার কি যে সাপ্লি কেন হয়েছে? মানে ওরা বলতে চাইছে যে রেজাল্ট বেরিয়েছে তো সমস্যা নেই, লেট হয়েছে, তুমি সাপ্লি কেন পেয়েছো? এই কোশ্চেনটাকে আপনার অ্যান্সার দেবে? ঠিক আছে, এই কোশ্চেনটাকে ওরা অ্যান্সার দেবে আপনাদেরকে? তাহলে দাঁড়ভাঙা বিল্ডিংয়ে ইয়ে তো মানে এক্সপিরিয়েন্স তো অনেকেরই আছে যে দাঁড়ভাঙা বিল্ডিংয়ে গেলে সিইউর আধিকারিকের কাছ থেকে মানে জঘন্য রকম বিহেভিয়ার তারা ফেস করে। কিছু মানুষ আছে যারা ভালো বিহেভিয়ার করে, আর কিছু মানুষ আছে তারা মনে করে যে তারা সিইউর বস তারাই। আপনাদেরকে ওখানে চাকরিতে রাখা হয়েছে যাতে স্টুডেন্টদের প্রবলেম আপনারা সলভ করতে পারেন। ওখানে স্টুডেন্টদের ওপরে চড়ে গিয়ে তাদেরকে ভিকটিম দেখানো, মানে আপনাদের নিজেদেরকে ভিকটিম দেখানো, স্টুডেন্টদেরকে দোষী করা, এটার জন্য আপনাদেরকে রাখা হয়নি। তাহলে এই প্রবলেম সিইউর স্টুডেন্টরা কিন্তু বারবার করে ফেস করেছে। এবার তো হাইট হয়ে গেছে, স্টুডেন্টরা কত সহ্য করবে? স্টুডেন্টরা কলেজে মিনিমাম, আমি অ্যাভারেজ বলছি, স্টুডেন্টরা যে কোনো সেমিস্টারে কলেজে 5,000 থেকে 6,000 টাকা দিয়ে, কত মাসের জন্য? 5 মাসের জন্য, 5 মান্থের জন্য 5-6 হাজার টাকা দিয়ে অ্যাডমিশন নেওয়ার পরও তাদেরকে বাইরে গিয়ে টিউশনই পড়তে হয়। এই তো আমাদের কোচিং সেন্টার আছে, তাদেরকে আমাদের কাছে এসে পড়তে হয়। তাহলে একটা স্টুডেন্ট 5-6 হাজার টাকা সেমিস্টার ফিস দিচ্ছে, তাদের কলেজের প্রফেসরদের যাতে ভালো করে পড়ায়, যে তাদের ভালো করে গাইড করে, সেই গাইডেন্স তারা পাই না আলটিমেটলি। আমি সব কলেজের কথা বলছি না, সব প্রফেসরদের কথা বলছি না, বাট 99% প্রফেসরের কথা বলছি আমি, 99%। আমি অ্যাটলিস্ট ম্যাথামেটিক্সের ব্যাপারটা বলতে পারি। ম্যাথামেটিক্সে প্রত্যেকটা কলেজ, আমি বলছি ক্যালকাটা ইউনিভার্সিটির যত রকমের প্রফেসর আছে তার মধ্যে 99% প্রফেসর
যাক, প্রফেসরের কথা ভেবে আমি 98% করে দিলাম। যাও, 98% প্রফেসর কলেজে ঠিক করে ক্লাসই করাচ্ছে না, তাহলে এই 6,000 টাকাটা সে কেন দিয়েছে? কলেজে গিয়ে মুজরো করার জন্য না, সে কলেজে গিয়ে পড়াশোনা করার জন্য দিয়েছে। তারপরে মিনিমাম যদি সেমিস্টার বাড়ে, মিনিমাম একটা স্টুডেন্টকে টিচার পিছু 2,000 টাকা করে দিতে হয়, বিকজ যা বড় সিলেবাস তৈরি করেছে সিইউ, সে একটা টিচার কোনোদিন সেটা শেষ করতে পারবে না। বা আমাদের মতন যদি কোচিং সেন্টারে পড়ে, আমরা 2-3 জন টিচার রেখে পড়াই, তো সবার ফিস আছে, তো করলে অ্যাভারেজ মোটামুটি 2,000 টাকা চলে যায়। তাহলে 2,000 টাকা পার মান্থ তারা দিচ্ছে আমাদেরকে, আমাদের মতো কোচিং ইনস্টিটিউটকে। কেউ 1,000, কেউ 1,500 স্কলারশিপ টেস্ট আমরা নিই, তার রেসপেক্টে ফিসগুলো ডিটারমাইন করা হয়। তাহলে আলটিমেটলি দিচ্ছে হচ্ছে তোমার 2,000 টাকা, তাহলে 5 মাসে 10,000 টাকা দিল, প্লাস 5 থেকে 6,000 টাকা দিল অ্যাডমিশনের জন্য পার সেমিস্টারে। তাহলে না সে কলেজে ভালো ফেসিলিটি পাচ্ছে, না সে ভালো ফেসিলিটি পাচ্ছে সিইউ মানে মেন ক্যাম্পাসে, মানে দারভাঙ্গা বিল্ডিংয়ে অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে, না সিইউ তাকে হেল্প করছে যে বাবা তোমার সাপ্লি আছে, ঠিক আছে, তোমাকে আমি ব্যবস্থা করে দিচ্ছি, তোমার সাপ্লি রেজাল্ট আমি তাড়াতাড়ি বের করেছি, তুমি অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নাও। সে নিজের ইউনিভার্সিটিতেই পথ খোলা রাখছে না, সে অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেবে কী করে? সে নিজের ইউনিভার্সিটিতেই যারা 4th সেমিস্টারে সাপ্লি তাদেরকে পড়তে দিচ্ছে না এমএসসি, তাহলে তার কাছ থেকে এক্সপেক্ট করা যায় কীভাবে যে সে ভাববে একটা স্টুডেন্ট যার সাপ্লি আছে হয়তো সে অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, তো আমি তাড়াতাড়ি রেজাল্ট একটু বের করে দিই। এমনকি হাতি ঘোড়া রেজাল্ট দেখা হচ্ছে, খাতা তো আমিও নিজে চেক করেছি, এমনকি হাতি ঘোড়া খাতা চেক হচ্ছে যে এই খাতা পেতে স্টুডেন্টদের এত সময় লাগছে। এইগুলো তো কোনো সাধারণ ব্যাপার স্যাপার। যখন স্টুডেন্টরা এফএসআই করতে যায় বা রিভিউ করতে দেয়, সেই খাতা তারা মিনিমাম 10 থেকে 12 মাস, মানে প্রায় 1 বছর লেগে যায়। একটা সাবজেক্টে সাপোজ রিভিউ করতে দিয়েছে বা এফএসআই করতে দিয়েছে, সে এক্সপেক্ট করে কি তার নাম্বারও তো বাড়বে। সাপোজ কেউ 6th সেমিস্টারে খাতা এফএসআই করতে দিয়েছে, তার যদি 1 বছর লেগে যায়, সে 1 বছর পরে গিয়ে যদি সে জানতে পারে যে তার এফএসআইতে নাম্বারটা বেড়েছে, সেই নাম্বারটা বাড়া নিয়ে সে কী করবে? সেই নাম্বারটা নিয়ে সে করবেটা কি? বিকজ তার তো অলরেডি 1 বছর লস হয়ে গেছে। তাহলে যখন কোনো স্টুডেন্ট আর্জেন্সি দেখাচ্ছে যে আমার খাতা এফএসআই বা রিভিউ করুন, আমার মনে হয় আমার নাম্বার বাড়বে, তাহলে তার কপি তো মানে তাদের কপি তো সবার আগে চেক হয়ে আসা উচিত, বিকজ তাদের কপির নাম্বারের উপর ডিপেন্ড করছে যে সে পরবর্তীকালে হায়ার স্টাডিজ করতে পারবে কি পারবে না। তাদের 1 বছর এমনি লস হচ্ছে। তাহলে সে রিভিউ বা এফএসআই না করে সে ডাইরেক্ট পরের বছর এক্সামই দিতে পারতো। রিভিউ বা এফএসআই কখন একজন করায়? যখন সে শিওর হয় বা সে সন্দেহ প্রকাশ করে যে নাম্বার হয়তো তার বাড়তে পারে। যদিও আমি বলতে পারি যে 95% কাছে নাম্বার বাড়ে না। স্টুডেন্টদের ভুল থেকে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে এফএসআই খাতা কীভাবে চেক করা হয় সেটা নিয়ে, এবং সিইউ প্রফেসররা খুব ভালো করে এফএসআই খাতা চেক করে। বাট সেটা চেক করতে 1 বছর কেন লাগছে? 1 বছর ধরে খাতা চেক হচ্ছে, তা স্টুডেন্টদের এই 1 বছর ফিরিয়ে কে দেবে? হয়তো কোনো প্রফেসরের ভুলের জন্য, এরকম তো এক্সাম্পল প্রচুর আছে যেখানে এফএসআইতে নাম্বার বেড়ে গেছে, 10 থেকে 15 নাম্বার বেড়েছে, এরকম এক্সাম্পল আছে। তাহলে কোনো প্রফেসরের ভুলের জন্যই সেটা হয়েছে, সেই ভুলের মাসুল তাকে 1 বছর ধরে দিতে হবে। সেই প্রফেসরের ভুলের জন্য সে 1 বছর বাড়িতে বসে রইল, সে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারলো না, তার মাস্টার্স করতে লেট হয়ে গেল, তার বয়সটা 1 বছর পিছিয়ে গেল, এর দায় কি সিইউর প্রফেসর নেবে? তাহলে এফএসআই খাতা তো সবার আগে চেক করে দিয়ে দেওয়া উচিত। তাহলে এই যে প্রবলেমগুলো স্টুডেন্টরা ফেস করছে ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে কোনো ডিফারেন্ট ইউনিভার্সিটি থেকে, এর দায়টা কে নেবে? কিছুদিন পরে এরকম আসবে যে কেউ ইউনিভার্সিটিতে জেনারেল লাইনে পড়াশোনা করবে না, এবং সেটা আস্তে আস্তে হচ্ছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। ক্রমশ স্টুডেন্টের সংখ্যা কমছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, এবং এটাই তার মেন কারণ। একটা স্টুডেন্ট নিজের 3 থেকে 4 বছর এরকম টর্চারের মধ্যে দিয়ে যাবে কেন? এবং তারপরে সে কোনো চাকরি বাকরিও পাচ্ছে না। সিইউ কি এনশিওর করে অন্যান্য ইউনিভার্সিটি বা অন্যান্য টেকনিক্যাল লাইনের মতন যে তুমি পুরোপুরি 3 বছর বা 4 বছর পড়ো তারপর তোমাকে আমরা একটা চাকরি দেবো? সেটা তো এনশিওর করছে না। করছে কি না? তাহলে এই 3 বছর এই স্টুডেন্টটা টর্চার সহ্য করবে কেন? না সে ভালো বিহেভিয়ার পাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে, কলেজের অ্যাডমিনিস্ট্রেশন নিজেকে কলেজের থেকে উপরে মনে করে। একটা প্রফেসর একটা স্টুডেন্টকে তিরস্কার করতে পারে, তার সে অধিকারটা আছে পড়াশোনা না করলে। অ্যাডমিনিস্ট্রেশন কখনো স্টুডেন্টের উপরে চড়াও হতে পারে না।
অ্যাডমিনিস্ট্রেশনে সেই পাওয়ারটাই নেই। যদি কেউ মনে করে যে তার পাওয়ার আছে, সে পাওয়ারটাকে মিস ইউজ করছে, তার সে পাওয়ারটা নেই। প্রথম কথা হচ্ছে এটা। ইউ গাইজ আর দেয়ার টু হেল্প দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে পুরোপুরি কথা। তাহলে সিউর অ্যাডমিনিস্ট্রেশনই স্টুডেন্টের কথা ভাবছে না, তাহলে কলেজের অ্যাডমিনিস্ট্রেশন কেন ভাববে? তাহলে এরকম বাজে বিহেভিয়ার করছে, সিউ তো করছে, আমরাও করি। তো দুদিক দিয়ে স্টুডেন্টরা পিসছে। তাহলে না টাইমে রেজাল্ট আউট হচ্ছে, না ভালো প্রফেসররা পড়াচ্ছেন। আমি তো নিজে চাই যে আমাদের এই কোচিং সেন্টার উঠে যাক, এটা আমি নিজে মন থেকে চাই। অ্যাটলিস্ট জেনারেল লাইনে যারা পড়াশোনা করে তাদের কিন্তু কলেজের প্রফেসরের পরে, যদি কলেজের প্রফেসররা ভালো করে পড়ায়, তাহলে কিন্তু তাকে বাইরে গিয়ে এই প্রাইভেট টিউশনটা পড়তে হয় না। এটা সিউর ম্যাথামেটিক্সের সব থেকে বড় কোচিং সেন্টার। আমি এই জায়গায় দাঁড়িয়ে এই কোচিং সেন্টারে সিইও হয়ে বলছি যে স্টুডেন্টদের এই 2000 টাকা যে খরচা হচ্ছে পার মান্থ এক্সট্রা, এটা হওয়া উচিত না। যদি কলেজের প্রফেসররা একটু ভালো করে পড়ায়, তারা বেতন কিন্তু এই টাকাটা থেকেই পায়। কিছু কিছু কলেজের প্রফেসররা আছে দুর্দান্ত পড়ায়, এরকম স্টুডেন্ট আছে, মানে আমি কলেজের প্রফেসরের নাম নেব না, এতটাই ভালো পড়ান যে তাদের টপিক, তারা যেই পেপারটা পড়ান তারা আমাদের কাছে পড়ে না। না স্যার কলেজেই হয়ে যাচ্ছে, কলেজে এমনি আমরা ফিস দিয়েছি, তো কলেজেই স্যার খুব ভালো করে হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো যখন আমরা সেই স্যারের নাম শুনি, আমরা বলি হ্যাঁ ঠিক আছে তুমি ভালো ডিসিশন নিয়েছো। বাট যখন আমরা সেই নামগুলো ছাড়া অন্য কোনো নাম শুনি, আমরা জানি যে কোন স্যার বা কোন প্রফেসর কীরকম পড়ান। মৌলানা কলেজে কিছু কিছু প্রফেসর আছে খুব ভালো পড়ান, কিছু কি একজনই আছেন। সেন্ট পলস কলেজে একজন প্রফেসর আছে খুব ভালো পড়ান, দায়িত্ব নিয়ে পড়ান, আমি নাম নেব না তাদের। বাট বাদ বাকি আপনি যে কোনো কলেজে চলে যাও, যে কোনো কলেজে চলে যাও, সেই কলেজের প্রফেসররা কিন্তু আলটিমেটলি ক্লাসে আসছে, ওইটুকুনি কী করাচ্ছে, কী লাগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা আর একটু ইন্টারেস্টিংলি বোঝানো। এই দুটো জিনিস যদি স্টুডেন্ট পায়, তাহলে স্টুডেন্ট আলটিমেটলি খুশি হয়ে যায় এবং তারা পরীক্ষার জন্য রেডি হয়ে যায়। আমরা কি হাতে করা কিছু করাই নাকি? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, টাইম টু টাইম অ্যাসাইনমেন্ট, ক্লাস নোট, একটু ইভ্যালুয়েশন, পরীক্ষা নেওয়া, ব্যাস কমপ্লিট। পরিশ্রমটা করতে হবে, ঠিক আছে? তাহলে এই প্রবলেমগুলো সিউর স্টুডেন্ট এবং বাদবাকি ইউনিভার্সিটির স্টুডেন্টরা ফেস করছে। আমি চাই যে স্টুডেন্টরা এই ব্যাপারটা নিয়ে গর্জে উঠুক যে আমরা ফেসিলিটি চাই, আমরা পয়সা দিয়ে ফেসিলিটি পাচ্ছি না। স্টুডেন্টরা গর্জে ওঠে কখন? যখন পরীক্ষা এগিয়ে দেওয়া হয় বা যখন পর্যাপ্ত পরিমাণ সময় পেল না, অবশ্যই সেই ব্যাপারে গর্জে ওঠা উচিত। বাট স্টুডেন্টরা খালি ওই ব্যাপারটা দিয়ে গর্জে ওঠে। সিউর সামনে 10,000 স্টুডেন্টের ভিড়, কবে? 2022 সালে। যে কেন অফলাইনে, কেন হচ্ছে অনলাইনে আমরা পরীক্ষা দেবো। 8 থেকে 10,000 স্টুডেন্টের ভিড়, অনলাইন পরীক্ষা চাই। তার মধ্যে 99% স্টুডেন্ট ছিল যারা পড়াশোনা করেনি। এটা বলতে আমাদের কোনো সমস্যা নেই, তারা পড়াশোনা করেনি। তাহলে এই অনৈতিক দাবিতে প্রোটেস্ট করাচ্ছে লোকে, যদি এই দাবিগুলোতে প্রোটেস্ট করে, তাহলে আমার মতে সিস্টেমে চেঞ্জ আসবে এবং সিস্টেম বেটার হবে। এবং যারা এখন 11-12 পড়ছে, তারা জেনারেল লাইনের প্রতি ইন্টারেস্ট হবে, তাদের ইন্টারেস্ট বাড়বে যে হ্যাঁ এখানে ফেসিলিটি ভালো আছে, এখানে সুন্দর অ্যাডমিনিস্ট্রেশন আছে, টাইম টু টাইম রেজাল্ট দেওয়া হয়, আমার কেরিয়ার আছে এখান থেকে। কত ভিডিও বানাবো আর আমরা যে কেরিয়ার আফটার ম্যাথামেটিক্স, প্রত্যেকটা লাইনের রেসপেক্টে ডিফারেন্ট কেরিয়ার আছে। এই বলে আজকে আমি বক্তব্য শেষ করলাম। আই হোপ স্টুডেন্টরা ভালো করে বুঝবে এবং এই যেগুলো মেন ইস্যু, সেই ইস্যু নিয়ে কিন্তু স্টুডেন্টদেরকে গর্জে উঠতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনকে কোশ্চেন করতে হবে যে এই প্রবলেমগুলো কেন আমরা ফেস করছি। কেউ হয়তো 4th সেমিস্টারে সাপ্লি পাইনি, ঠিক আছে, সে বলে ভাই আমি তো পাইনি, তা তোদের জন্য আমি কেন গর্জে উঠবো। তুমি এখন পাওনি, তুমি হয়তো পরবর্তীকালে অন্য কোনো প্রবলেমে পড়বে, সিউর অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা বা সিউর দ্বারা বা ডিফারেন্ট ইউনিভার্সিটি দ্বারা, তখন তোমার পাশে কে দাঁড়াবে? তো স্টুডেন্টকে এক হয়ে এই ইস্যুগুলো, এই যে মেন ইস্যুগুলো, এই ইস্যুগুলো নিয়ে কথাবার্তা বলা উচিত যে আমরা কলেজে সেমিস্টারে ফিস দেওয়ার পরও আমরা ভালো পরিষেবা বা ভালো পড়া পাই না কেন। এটা তোমার মেন কোশ্চেন হওয়া উচিত। বাট সেই কোশ্চেন না হয় অন্য ইস্যুতে কিন্তু স্টুডেন্টরা গর্জে উঠছে। যাই হোক, আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এইরকম যদি আর কোনো প্রবলেম দেখি, আমি আবার ভিডিও বানাবো, আমি আমার তরফ থেকে প্রোটেস্টটা জারি রাখবো। বাট স্টুডেন্টদেরকে কিন্তু এই ইস্যুগুলো নিয়ে কথাবার্তা বলা উচিত। যারা জুনিয়র আছে তারা স্পেসিফিক্যালি, আজকে তোমাদের সিনিয়রদের সাথে এই প্রবলেমটা হয়েছে, তোমাদের সাথেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। ওকে, অল দ্য বেস্ট বেটা, অল দ্য বেস্ট।